সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো রয়েছো, যে যেখানে রয়েছো। আমি দেবাশিস কমার্স ভ্যালির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রায় 2 মাস পরেই তোমাদের এসএসসি 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তোমাদের কিছুটা যদি হেল্প হয়, সেই জন্যই আমি তোমাদের সাথে আজ উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান অধ্যায় 4 মূলধন ও মুনাফাজাত লেনদেন। আশা করছি তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবা, দেখলে হয়তো উপকৃত হবা। তো এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের আসলে অনেকেরই একটু ঝামেলা রয়েছে। এটা শুধু এই ওদের 4-এর জন্য বোঝার জন্য আমাদের কিন্তু র্যামিলেরও বিভিন্ন কোশ্চেনে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে এসে থাকে। তো আর দেরি করে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কোশ্চেনগুলোতে। দেখি আমরা কি ধরনের কোশ্চেন সেট হতে পারে। প্রায় আমাদের দেখা যায় কতে চলে আসে, অবজেক্টিভে আসে যে বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া আছে, কত টাকা? 5,000 টাকা রয়েছে। ওকে, এখান থেকে আমরা দুটো প্রশ্ন সেট করেছি। একটা হচ্ছে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত, আর একটা বলেছি বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত। ওকে, তো প্রথমেই আমরা মুনাফাজাত ব্যয়ের পরিমাণ বের করতে হলে একটু জেনে নেওয়া যেতে পারে মুনাফাজাত ব্যয় জিনিসটাকে, ঠিক না? তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে আমরা মুনাফাজাত ব্যয়ের সংজ্ঞা লিখেছি। ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত করা হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফাজাত ব্যয় বলা হয়। যেমন পণ্য ক্রয়, সেটা নগদ হতে পারে, ধার হতে পারে, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি, তারপরে বেতন, তারপরে বাট্টা ইত্যাদি ইত্যাদি। ওকে, তো আমরা এত কথা না বলে আমরা শর্টকাটে যেটা বলতে পারি যে ব্যয়গুলো সাধারণত ব্যবসা পরিচালনা করার সময় সচরাচর ঘটে থাকে, সেটা হচ্ছে মুনাফাজাত ব্যয়। এবং সেটা এই ব্যয়টা কখন হবে? চলতি বছরে হবে। কি বললাম? চলতি বছর। তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে। এবার আমরা চলে যাই আমাদের এই কোশ্চেনটা যেখানে শুরু করেছিলাম, বিজ্ঞাপন 5 বছরের জন্য মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত। এবার তোমরা দেখো যে যেহেতু সাধারণত আমরা একটা অর্থ বছর শুরু হয় 1 বছরের জন্য এবং আমরা 1 বছরের অঙ্ক করে থাকি, কেউ যদি আমাকে 5 বছরের জন্য টাকা দিয়ে থাকে, অবশ্যই সে আমাকে বেশি দিয়েছে। কয় বছর বেশি দিয়েছে? 4 বছর বেশি দিয়েছে। তো ওটা হচ্ছে কি, ওটা আমাদের অগ্রিম দিয়েছে। তো আমরা যেহেতু মুনাফাজাত ব্যয়ের পরিমাণ বের করব, তো আমরা অগ্রিমটা তো নিব না, ওটা মাইনাস করে দিব। অর্থাৎ এভাবে দেখাতে পারি যে আমরা মুনাফাজাত ব্যয়ের পরিমাণ লিখবে এভাবে, বিজ্ঞাপন 5,000 টাকাকে আমরা 5 দিয়ে ভাগ করব। ভাগ দিয়ে আমরা কিন্তু 1 বছর টাকা পেয়ে যাবো, অর্থাৎ চলতি বছর টাকা। এই চলতি বছর টাকা অর্থাৎ 1,000 টাকা হচ্ছে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ চলতি বছর টাকাটাই শুধু আমরা দেখাবো, সেটা বিজ্ঞাপনের বেলায় হোক আর অন্য যে কোনো খরচের বেলায় হোক। এটাই হচ্ছে মুনাফাজাত ব্যয়। তো এবার আমাদের বিলম্বিত মুনাফাজাত ব্যয় কোনটা হবে একটু দেখে নিই। যেমন আমাদের বিজ্ঞাপন 5 বছরের জন্য 5,000 দিয়েছিল, তো 1 বছর টাকা তো আমরা দিয়ে দিয়েছি, থাকলো কত? 4 বছরের টাকা। তাহলে আমরা এইভাবে দেখাবো, বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের পরিমাণ হচ্ছে বিজ্ঞাপন 5,000 গুণ 4 ভাগ 5। 5 কোথায় পেলাম? এই দেখো আমাদের 5 বছর। কয় বছর টাকা আমাকে বেশি দেওয়া হয়েছে? 4 বছর টাকা। এই সব ক্যালকুলেশন করে কত হবে? 4,000 টাকা। অর্থাৎ এই 4,000 টাকা হচ্ছে বিলম্বিত মুনাফাজাত ব্যয়। আর আগে যেটা দেখিয়েছিলাম এই 1,000 টাকা, এটা হচ্ছে মুনাফাজাত ব্যয়, এটা হচ্ছে চলতি বছর টাকা। হয়তো আমরা বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ভাড়া বিগত বছরে 5,000 টাকা সহ 15,000 টাকা। ওকে, এর মধ্যে বিগত বছর টাকা রয়েছে, তো আমরা করছি চলতি বছরের হিসাব নিকাশ। তো বিগত বছরটা কি করবো? বাদ দিয়ে ফেলবো, ঠিক না? ওকে, তো মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কত লিখবো? ভাড়া এই 15,000কে 5,000 দিয়ে বিয়োগ করবো, তাহলে আমাদের কত থাকবে? 10,000 টাকা। এটা হচ্ছে চলতি বছর টাকা। আর এই যে আমাদের বিগত বছর টাকা সহ যে 15,000 টাকা রয়েছে, এটাকে বলবো আমরা মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রদানটা আমরা এভাবে ভাবতে পারি যে চলতি বছর টাকা যোগ বিগত বছর টাকা যোগ পরবর্তী বছর টাকা, অর্থাৎ সবগুলোর যোগফল হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রদান। আর শুধুমাত্র চলতি বছর টাকা যেটা, সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আয়ের দিক থেকে উপভাড়া 50,000 টাকা রয়েছে। তো এর মধ্যে আবার অগ্রিম রয়েছে কত টাকা? আমাদের রয়েছে 10,000 টাকা সহ রয়েছে। কিন্তু তো ব্যাপারটা কি দাঁড়ালো? এর মধ্যে কিন্তু আমাদের কি বলা যায়, সব তো আমাদের মুনাফা জাতীয় ব্যয় না। তো আমরা একটু দেখি ব্যাপারটা ক্লিয়ার করে আঁকা। দেখো, তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়টা কত হবে? উপভাড়া আছে 50,000, আর এর মধ্যে অগ্রিম দেওয়া আছে, অর্থাৎ বিগত বছর হচ্ছে 10,000। এটা আমরা বিয়োগ করে ফেলবো 40,000 টাকা। তাহলে এটা কি হলো? চলতি বছরের টাকা। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই
চলতি বছরের খরচটা বা আয় দেখাবো, মুনাফাজিত আয় বা ব্যয়, অর্থাৎ এখানে মুনাফাজিত আয় হচ্ছে কত টাকা, 40,000 টাকা। আর মুনাফাজিত প্রাপ্তি হচ্ছে এই সবকিছু যোগফল, অর্থাৎ এই 5,000 টাকার মধ্যে আমাদের কি রয়েছে, দেখো আমাদের পরবর্তী বছর টাকা রয়েছে। যদি আমাদের যদি বিগত বছর টাকা থাকতো সেটা আমরা যোগ করতাম, অর্থাৎ মুনাফাজিত প্রাপ্তি মূলত আমরা বলবো চলতি বছর যোগ বিগত বছর যোগ পরবর্তী বছর। বিষয়টা এমনই, আশা করি বুঝতে পেরেছ। আর মুনাফাজিত লেনদেনটা এভাবে একটু জেনে নিই আমরা, যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেন টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয়ে থাকে, তাকে মুনাফাজিত লেনদেন বলে। এই ধরনের লেনদেন দুই ধরনের হয়, একটা মুনাফাজিত প্রাপ্তি বা আয়, আর হচ্ছে মুনাফাজিত ব্যয়। একটু আমি কিন্তু ডিসকাস করে ফেলেছি। এবার আমরা আসবো মুনাফাজিত প্রাপ্তি নিয়ে। এটা কিন্তু প্রায় আমাদের পরীক্ষাতে থাকে। হ্যাঁ, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিত চাহিদা শেষ হয়ে যায়, তাকে মুনাফাযুক্ত প্রাপ্তি বলা হয়। যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, এইগুলো। তাহলে আমরা এই তিনটে উদাহরণ যদি জেনে রাখি তাহলে আমরা অবশ্যই পারবো মুনাফাযুক্ত প্রাপ্তি কোনগুলো সেটা। এবারে আমরা আসবো আর একটা খুব গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা প্রাকৃতিক পরীক্ষাতে আমাদের আসে। এটা আমিল করতে গেলে কিন্তু কতেই বলে দিয়ে দেয় যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, ঠিক না? তো আমরা এই ফাঁকে দেখে ফেলি। মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট বছরের মধ্যে না থেকে একাধিক বছর সময়ে সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে কি বলা হয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, প্রাথমিক খরচাবলী, গবেষণা ব্যয়, কারখানা স্থানান্তর খরচ, পণ্যের বিক্রয়লব্ধ খরচ, উন্নয়ন ব্যয়, এইগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর একটু ইজি করে বলি, সেটা কেমন, আমার ভাষায় বলবো, যে ব্যয়ের ফলাফল, কি বললাম, যে ব্যয়ের ফলাফল চলতি বছরের পাশাপাশি পরবর্তী বছরগুলোতেও ভোগ করা যায়, তাকেই বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, আর এই উদাহরণগুলো আমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবো। হ্যাঁ, আমাদের এগুলো কিন্তু অবজেক্টিভে বা সিকিউতে অবশ্যই আসবে। এবং সর্বশেষ আমরা এক নজরে জেনে রাখি আমাদের মূলধন জাতীয় ব্যয়ের আইটেমগুলো কি কি রয়েছে, তারপরে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মুনাফা জাতীয় আয় কি কি রয়েছে, মুনাফা জাতীয় ব্যয় কি কি রয়েছে, পাশাপাশি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ও মূলধন জাতীয় আয় কোনগুলো, এগুলো অবশ্যই কিন্তু আমরা খাতায় লিখবো। কিন্তু কেননা আমরা কিন্তু ভুলে যাই, তাই না? আমাদের অন্যান্য সাবজেক্টে পড়তে হবে। তো আমাদের যে সময় রয়েছে, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটার যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা প্র্যাকটিস করবা, আশা করি অনেকটা ভালো করবা। আর সর্বশেষ আমরা আর মনে রাখবো অনগদ লেনদেন, এটা পরীক্ষাতে আমাদের থাকে। এ ফাঁকে জেনে নি বার্তা প্রদান, তারপর আমাদের রয়েছে বার্তা প্রদানের পাশে কি রয়েছে দেখো, ধারে করায় অবচয় অবলম্বন, এইগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রদানে আসবে না, এগুলো বলবো অনগদ লেনদেন, যেটা নগদে লেনদেন হয় না। ওকে, এবং সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমি দেবাশিস তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা যে কোনো সময় আমাকে নক করতে পারবা। ধন্যবাদ।